আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার রেগুলার ব্লগ থেকে আমার আজকের এই ব্লগটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। যারা আমার রেগুলার ভিউয়ার তাদেরকে আগেই এই ডিসক্লেমারটা দিয়ে নিচ্ছি। আর আমার আজকের ব্লগের থাম্বনেল দেখে জানতেই পেরেছেন যে আজকের ব্লগটা হতে যাচ্ছে গ্রোসারি প্রাইস এবং গ্রোসারি স্টোর এগুলো নিয়ে। তো বিষয়টা কি যে কানাডায় কিন্তু এমআরপি দেয়া থাকে না। বাংলাদেশে আমরা প্রোডাক্টের প্যাকেটের গায়ে এমআরপি দেখতে পাই, ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটা মেনশন করা থাকলে ওই পার্টিকুলার প্রোডাক্টের দাম এর থেকে বেশি রাখা যাবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু কানাডায় এটা ফিক্সড না। তো যার কারণে দেখা যায় যে এক একটা গ্রোসারি স্টোরে কিন্তু প্রাইস এক এক রকম হয়, ব্র্যান্ড এবং কোয়ান্টিটি সেম হওয়া সত্ত্বেও। তো আমার অবজারভেশন হলো, আমরা যখন লোয়ার মেইনল্যান্ডে ছিলাম তখন কিন্তু আমরা গ্রোসারি প্রাইস কিংবা গ্রোসারি স্টোরগুলোতে যে প্রোডাক্টগুলো আমরা দেখতাম সেটা যেমন ছিল, রুরালে এসে কিন্তু তার থেকে ডিফারেন্ট পেয়েছি। তবে বেসিক যে খাবার দাবার, বেসিক যে আইটেমগুলো সেটা মোটামুটি এখানে অ্যাভেলেবল। তো আমি চেষ্টা করেছি আমার আজকের ব্লগে মোস্ট বেসিক যে আইটেমগুলো সেই আইটেমগুলোর প্রাইস তুলে ধরার জন্য। আর ব্লগ শেষে একটা সামারির মতো থাকবে যেখানে টোটাল কত খরচ হতে পারে উইকলি কিংবা মান্থলি বেসিসে, সেটা থেকে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে মোটামুটি কেমন খরচ হতে পারে। আমাদের প্রথম ডেস্টিনেশন ওয়ালমার্ট। চলুন তাহলে মূল ব্লগটা শুরু করা যাক। তো প্রথমেই ব্রেড দিয়ে শুরু করি। সাধারণত আমরা লাঞ্চে স্যান্ডউইচ নিয়ে যাই, বাচ্চাদের ক্ষেত্রেও তাই, স্যান্ডউইচ প্যাক করে দেওয়া হয়। তো এটা কিন্তু একটা অনেক বড় লাইফস্টাইল চেঞ্জ। দেশে থাকতে আমরা কিন্তু কখনো দুপুরে স্যান্ডউইচ দিয়ে লাঞ্চ করতাম না, কিন্তু এখানে এসে এটা এখন আমাদেরকে অ্যাডপ্ট করে নিতে হয়েছে। তো ডিম আমাদের ফ্যামিলিতে মোটামুটি একটা এসেনশিয়াল প্রোডাক্ট, যেহেতু স্কুল গোয়িং বাচ্চারা আছে আর আমরাও চেষ্টা করি রেগুলার বেসিসে ডিম খেতে, সো দ্যাট প্রোটিনের ইনটেকটা যেন ব্যালেন্স করা যায়। আর আমি এর আগে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু ডিমের যে সাদা অংশ সেটাও কিন্তু প্যাকেজ করে বিক্রি করা হয়। যারা ডিমের কুসুমটা খেতে পারেন না, সেটা আপনাদের জন্য হার্মফুল কিংবা ওয়েট লস ইত্যাদির কারণে, তারা ওইটাও খেয়ে দেখতে পারেন। যদিও আমি কখনোই পার্সোনালি ওটা আমি কখনো ইউজ করিনি আমার ফ্যামিলির জন্য, তবে আপনারা ওটা ইউজ করতে পারেন। এরপর এসেনশিয়াল প্রোডাক্টের পর্যায়ে পড়ে দুধ। তো এখানে কিন্তু 3% ফ্যাট, 2% ফ্যাট কিংবা কমপ্লিটলি স্কিমড মিল্ক যেখানে 0% ফ্যাট এভাবে ভাগ করা থাকে। এছাড়াও আমার এর আগের যে ব্লগ সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্ল্যান্ট বেসড প্রচুর মিল্ক অল্টারনেটিভ পাওয়া যায়। যদি আপনারা ল্যাকটোজ ইনটলারেন্ট হয়ে থাকেন এই ধরনের প্রোডাক্টও খেয়ে দেখতে পারেন। আর এখানে এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো আমি রেগুলার বেসিসে ইউজ করি, এর জন্য আমি এগুলো অ্যাড করেছি। কিন্তু আপনারা যদি না ইউজ করেন তাহলে আমি যখন ভিডিও শেষের দিকে যে টোটালটা দেখাবো সেখান থেকে আপনারা এগুলো বাদ দিয়ে নেবেন, যেমন চিজ, ফ্রোজেন ভেজিটেবল কিংবা ড্রাই ফ্রুটস ইত্যাদি। এখন যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, লবণ, তেল, চিনি, চাল ইত্যাদি, তো এগুলো তো আপনার একবার কিনলে এগুলো বেশ কয়েক মাস যাওয়ার কথা। আমি এখানে শেয়ার করছি সো দ্যাট আপনার একটা মোটামুটি ধারণা যেন পান। তবে আমার একটা ডেডিকেটেড ব্লগ আছে চালের প্রাইস, চালের প্রকারভেদের উপরে, আপনারা সেই ব্লগটা দেখে আসতে পারেন, আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। এদেশে ইন্দোমি নামের একটা ইন্দোনেশিয়ান ব্র্যান্ডের নুডলস পাওয়া যায়, ইনস্ট্যান্ট নুডলস। এটার প্রোডাক্টের প্যাকেজের গায়ে হালাল লেখা থাকে, হালাল মেনশন করা থাকে, এই কারণেই এই প্রোডাক্টটা কেনা। আর অন্যান্য অনেক ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডগুলোতে আমি দেখেছি যে পোর্ক ফ্যাট অ্যাড করা থাকে, ওই কারণে আমি ওই প্রোডাক্টগুলো একটু অ্যাভয়েড করি। যদিও দেশে থাকতে আমি যেই ব্র্যান্ডের ইনস্ট্যান্ট নুডলস কিনতাম, দেশীয় কিংবা ইন্ডিয়ান যেই নুডলসগুলো আমরা কিনতাম, সেগুলোতে কোনো নন হালাল কোনো উপাদান আছে কি না সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি আসলে এখানে আসার পরে বিষয়টা আমার চোখে পড়েছে প্রথম। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে এসেনশিয়ালের মধ্যে পড়ে না, তবে আমাদের যেহেতু বাচ্চারা আছে ওরা একটু স্ন্যাক্স চায় সকালে বিকালে, তো ওদের জন্য আমাদের এক্সট্রা কিছু খাবার রাখতে হয়। আমরা চেষ্টা করি হেলদি অপশানগুলো বেছে নিতে। এদেশে প্রচুর এনার্জি বার পাওয়া যায়, আপনারা একটু ইনগ্রিডিয়েন্টস চেক করে কিনবেন কেনার সময়, কারণ এগুলো কিন্তু প্রচুর সুগারি হয়ে থাকে।
এই পর্যায়ে এসে আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে যে এদেশে যে আটাটা পাওয়া যায় এটার কোয়ালিটিটা কিন্তু আমাদের বাংলাদেশে যে ধরনের আটা পাওয়া যায় তার থেকে অনেক বেটার। সো এদেশে আমরা যখন এই আটাগুলো দিয়ে রুটি বানাই অনেক ভালো হয় খেতে। তবে এটাও ঠিক যে রুটি বানানো অনেক কষ্টসাধ্য এবং আপনি যদি প্র্যাকটিস আপনার না থাকে এদেশে এসে আপনি রুটি বানাতে গিয়ে অনেক ঝামেলা পড়বেন। তো আমার কথা হচ্ছে যে যারা স্টুডেন্ট সিঙ্গেল আছেন, আপনাদের আটার এরকম বড় বস্তা কেনার কোনো দরকার নাই। রেডিমেড রুটি পাওয়া যায়, যদি রুটি খেতে ইচ্ছা করে সেই রেডিমেড রুটি কিনে নিতে পারেন অথবা ব্রেড খাওয়ার অভ্যাস করতে পারেন। অন্যান্য অনেক অপশান আছে, ব্রেড ছাড়াও অন্যান্য অনেক অপশান আছে, সেগুলো খাওয়া ব্যাপারে আপনারা অভ্যাস করে নিতে পারেন। আর যদি নিতান্তই মনে হয় যে রুটি খেতেই হবে, আপনার কিনতেই হবে আটা, তাহলে এখানে যে হোল হুইট যেটা পাওয়া যায় দেশি স্টাইল, যেটা ইন্ডিয়ান, এটা কিনতে পারেন। এটা কিন্তু খুবই ভালো, এটা টেস্ট খুব ভালো। চা বানানোর ক্ষেত্রেও একই কথা বলবো, ফ্যামিলির সাথে যদি না থাকে তাহলে চা পাতা কিনে চা বানানোর ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। টি ব্যাগ পাওয়া যায়, সেগুলো কিনে নিতে পারেন। এদেশে ভারতীয় ইমিগ্রেন্টের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ার কারণে ভারতীয় প্রচুর প্রোডাক্ট পাওয়া যায়। তো এদেশে এই কারণে বিভিন্ন ধরনের ডাল পাওয়া যায়। তো সাধারণত ওয়ালমার্টে ইন্ডিয়ান প্রোডাক্ট বেশি থাকে। আপনারা যদি টেস্ট করে দেখতে চান এই ডালগুলো কিনে ইন্ডিয়ান রেসিপি ফলো করে খেয়ে দেখতে পারেন। আরেকটা বিষয়ে শেয়ার করি, সেটা হচ্ছে এদেশে কিন্তু সবাই ব্যস্ত থাকে। সো সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে একটা বাসায় রান্না করে যে ব্রেকফাস্টগুলো তৈরি করা হয় সেগুলো অ্যারেঞ্জ করা কিন্তু সকালবেলা খুব ঝামেলা হয়ে যায়। সো আমরা চেষ্টা করি সিরিয়াল কিংবা অন্যান্য যে অপশানসগুলো আছে সেগুলো দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করার। তো আপনারা যদি সিরিয়াল কেনেন সেক্ষেত্রে খেয়াল করবেন যে যেই সিরিয়ালগুলোতে ফাইবারের পার্সেন্টেজ বেশি সেই সিরিয়ালগুলো সিলেক্ট করতে। এছাড়া ওটস পাওয়া যায়, রোলার ওটস কিংবা কুইক ওটস, যেই ওটসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু হেলদি অপশান। আর এর পাশাপাশি প্যানকেক মিক্স কিন্তু এভাবে পাওয়া যায়, এটাতে জাস্ট খালি একটু পানি মিক্স করে দিলেই এটা প্যানকেকের ব্যাটারটা রেডি হয়ে যায় এবং খুব অল্প সময়ে হেলদি ব্রেকফাস্ট রেডি করা যায়। অনেকেই ব্রেডের সাথে জ্যাম, জেলি, স্প্রেড ইত্যাদি খেতে পছন্দ করেন। তবে এই প্রোডাক্টগুলোর অসুবিধা হচ্ছে যে জ্যাম জেলির ক্ষেত্রে কিন্তু মূলত ফ্রুটের যে পাল্প সেটা খুব সামান্যই থাকে, জেলোটিন কিংবা সুগার এইগুলোই বেশি থাকে সেটাতে। আর নসিলা কিংবা পিনাট বাটারের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে পাম অয়েল এবং সুগার ইউজ করা হয়। সো আমরা চেষ্টা করি এটার অল্টারনেটিভ হিসাবে বাটার কিংবা মিল্ক বেসড যে স্প্রেডগুলো, যেমন ক্রিম চিজ কিংবা হুইপড ক্রিম, এগুলো ইউজ করার চেষ্টা করি বাচ্চাদের জন্য। শীতপ্রধান দেশ হওয়ার কারণে কানাডায় কিন্তু মানুষ প্রচুর কফি ড্রিঙ্ক করে থাকে। এটা তাদের লাইফস্টাইলের একটা অংশ এবং এদেশে নিজেদেরকে ওয়ার্ম রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য কফি অপরিহার্য। আর যেই কফি শপগুলো আছে, টিম হর্টন্স, স্টারবাকস কিংবা অন্যান্য যেই কফি চেইন শপগুলো, সেখান থেকে আপনি যদি প্রতিদিন 1 কাপ করে কফি কিনে খান, আপনার মাস শেষে দেখা যাবে যে অনেক টাকা কফির পেছনে বের হয়ে যায়। আমার অভিজ্ঞতা হচ্ছে আপনি যদি একটা কফি মেশিনে ইনভেস্ট করেন, একবারে হয়তো আপনার টাকা একটু বেশি খরচ হবে, কিন্তু মাস জুড়ে এটা কিন্তু আপনার প্রচুর আপনাকে বাজেটে থাকতে হেল্প করবে এবং আপনার প্রচুর কস্ট সেভ হবে। তবে আমরা বাংলাদেশে যেরকম ইনস্ট্যান্ট কফির পাউডার যেটা দেখতে পাই সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল, আপনি চাইলে সেগুলোও কিনতে পারেন। আমার কাছে মূলত নেসক্যাফের যে কফি আমরা বাংলাদেশে যেটা দেখি সেটাই খেতে ভালো লাগে। তবে স্টারবাকসের যেই ইনস্ট্যান্ট কফি পাউডার সেটাও কিন্তু খুব ভালো। এখন যে প্রোডাক্টের প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এই প্রোডাক্ট আপনার মাসে কতটুকু কিনতে হবে নাকি সপ্তাহে কিনতে হবে সেটা ডিপেন্ড করে আপনি কত রান্না করছেন বাসায় সেটার উপরে। আমি দেখা যায় যে বাসায় সব কিছু স্ক্র্যাপ থেকেই রান্নাবান্না করি, তো আমার দেখা যায় যে এই জিনিসগুলো প্রচুর লাগে, আলু, পেঁয়াজ, আদা, রসুন ইত্যাদি। এখানে প্রোডাক্টের প্রাইসগুলো শেয়ার করে দিলাম আপনাদের, সো দ্যাট আপনাদের একটা ধারণা হতে পারে যে কী ধরনের খরচ হতে পারে। আর আদা রসুনের ব্যাপারে একটা জিনিস মেনশন করব অবশ্যই, এই দেশে কিন্তু বাটা আদা রসুন পাওয়া যায়, বাটা আদা রসুন মিক্স করা পাওয়া যায়, আদা এবং রসুন আলাদা আলাদা পাওয়া যায়। এছাড়াও
গুঁড়ো আদা, গুঁড়ো রসুন এবং এমনকি পেঁয়াজ গুঁড়ো করা এগুলোও কিন্তু পাওয়া যায়। আপনি যদি এভাবে কাঁচা পেঁয়াজ, আদা, রসুন বাসায় কিনে না রাখতে চান, কারণ এগুলো দ্রুত পচে যায়, সো আপনি কিন্তু ওইরকম পাউডারও ইউজ করতে পারেন। টেস্টটা কিন্তু সেক্ষেত্রে ভিন্ন হবে। তো ওয়ালমার্টে কিন্তু শুধু যে বাজারের জিনিসপত্র পাওয়া যায় তাই না, ওয়ালমার্টে আপনারা হয়তো জানেন যে এখানে বাসার যত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র আছে, বাসা সাজানোর থেকে নিয়ে শুরু করে বাসার দরকারি যে জিনিসপত্র সব কিছুই ওয়ালমার্টে পাওয়া যায়। তো পুরো স্টোর কভার করা সম্ভব না স্বাভাবিকভাবেই একটা ব্লগে, তো আমি আজকে শুধুমাত্র গ্রোসারিতেই থাকার চেষ্টা করেছি। এরপর অন্য কোনো একটা ব্লগে আমি চেষ্টা করব ওয়ালমার্টের যে মার্চেন্ডাইজ সেকশন কিংবা হোম অ্যাপ্লায়েন্স কিংবা বাসার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোর যে সেকশনগুলো আছে সেগুলো কভার করার। আর এখন আমি চলে যাচ্ছি ক্যানাডিয়ান সুপার স্টোরে। সেখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের যে ফ্রুটস কিংবা ভেজিটেবলস সেগুলোর প্রাইস, এছাড়া আমরা মিট কিনে থাকি সাপ্তাহিক বাজারের জন্য, সেগুলোর প্রাইস এই মুহূর্তে কীরকম সেটা দেখানোর চেষ্টা করব। আর ব্লগের শেষে আপনারা উইকলি গ্রোসারি প্রাইস কীরকম হতে পারে সেটার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন টোটালে। তো ফ্রেশ ভেজিটেবলস কিংবা ফ্রেশ ফ্রুটসের পাশাপাশি কিন্তু ফ্রোজেনও পাওয়া যায়। চাইলে কিন্তু আপনার যদি কাটাকাটি করার ঝামেলা থাকে কিংবা আপনি যদি একটু টাইম সেভ করতে চান, চাইলে ফ্রোজেনও কেনা যায়। আমরা ফ্রোজেনটাও কিনে থাকি, ফ্রেশটাও কিনে থাকি। যেই উইকে যেই ধরনের আমাদের সময় হাতে থাকে সেটার উপর ডিপেন্ড করে। আর কিছু জিনিস সেটা তো আসলে ফ্রোজেন পাওয়া যায় না, যেমন কাঁচামরিচ কিংবা বিভিন্ন হার্বস, যেমন ধনে পাতা কিংবা পুদিনা পাতা এই জাতীয় জিনিস, তো সেগুলো আমাদেরকে ফ্রেশই কিনতে হয়। তো আমাদের অন অ্যান এভারেজ দেখা যায় যে প্রতি উইকে আমাদের হয়তো $30 to $40 খরচ পড়ে এগুলোতে। আর এটা আসলে এক একটা ফ্যামিলির ক্ষেত্রে এক এক রকম হবে, কারণ হচ্ছে সবাই তো আর একই ধরনের সবজি খায় না, আবার সব সবজি সব সিজনে পাওয়াও যায় না। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এই আইটেমগুলো খুবই কাজে লাগে। তো আমি চেষ্টা করি অল্প পরিমাণে এগুলো কিনতে। প্রসেসড ফুড হওয়ায় এগুলো বেশি খাওয়া আমরা পছন্দ করি না, তারপর এগুলো রাখতে হয় বাচ্চাদের জন্য। আর এদেশে কিন্তু চিকেন, বিফ ইত্যাদি প্রাইসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, যদিও ল্যাম্ব কিংবা গোট যখন আমরা কিনি সেগুলো প্রাইসই হয়, কিন্তু বিফ এবং চিকেনের প্রাইস কিন্তু কাছাকাছি। আর আমি সাধারণত রেডি টু কুক, যেটা প্রসেস করা যে মিটগুলো সেগুলোই কিনে থাকি, এটা আমার সুবিধা হয় রান্না করতে। আর আমার আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম হালাল যে সার্টিফিকেশন কিংবা হালাল যে স্টিকারগুলো এটা কারা দিয়ে থাকে এবং তাদের অথরিটি এবং সেটার ব্যাপারে সেই ব্লগে বিস্তারিত আলোচনা করা আছে। আমি লিঙ্ক শেয়ার করে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি যখন এই ব্লগটি শ্যুট করছিলাম তখন কিন্তু কানাডায় বিশ্বকাপের সিজন চলছে। আপনারা জানেন এবছর অন্যান্যদের সাথে কানাডাও অন্যতম হোস্ট বিশ্বকাপ অ্যারেঞ্জ করার ক্ষেত্রে। সো এখানকার প্রতিটা গ্রোসারি স্টোর, এখানকার ডলার স্টোরগুলোতে প্রচুর বিশ্বকাপের সুভেনিয়ার প্রোডাক্টস ইত্যাদির কালেকশন এসেছে। তো কথা ছিল টোটাল আমার গ্রোসারি খরচ কি পরিমাণ হতে পারে মান্থলি এবং উইকলি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আমি স্ক্রিনে টোটালটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি এই ব্লগ থেকে আপনারা সামান্য কিছু ধারণা পাবেন যে মান্থলি কিংবা উইকলি আপনার গ্রোসারি খরচ কানাডায় কেমন হতে পারে। আর বুঝতেই পারছেন যে এই যে খরচটা আমি শেয়ার করছি এটা খুব জেনারেল একটা এক্সপেন্স আমি শেয়ার করার চেষ্টা করলাম, একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এটা আপনার ফ্যামিলির ক্ষেত্রে কেমন হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার লাইফস্টাইল, আপনার ফ্যামিলির লাইফস্টাইলের উপরে। এই ছিল আমার আজকের ব্লগ। পুরো ব্লগটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান সেই বিষয়ে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট মাথায় রেখে আগামী ব্লগগুলো রেডি করতে। আর আমার ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে গ্রো করতে হেল্প করবেন। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।